আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজপথে ছাত্র জনতা, নিহত অন্তত 16। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই, নিজেদের অবস্থান নিয়ে কড়া বার্তা সেনা সদরের। ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, রাত 8টা থেকে বন্ধ থাকছে সব প্রবেশপথ। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস 50টির বেশি ভবন, নিহত অন্তত 65। দ্বিতীয় আসরে হচ্ছে এনসিএল টি20, কাঠমান্ডুর অস্থিরতায় অনিশ্চয়তায় বাংলাদেশ নেপাল ম্যাচ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। হিমালয় কন্যা নামে পরিচিত নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা ও সরকারি দুর্নীতির প্রতিবাদে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন এবং একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 16 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিক্ষোভের সূত্রপাত সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায়, যা দ্রুত শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। নিউ বানেশ্বর এলাকায় জেএনজি প্রজন্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। কারফিউ এলাকা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, সিংহ দরবার প্রাসাদ এবং প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত। সরকারি সূত্রে জানা যায়, গত 4 আগস্ট থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স, টুইটার সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়, কারণ তারা সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেনি। তবে চীনা মালিকানাধীন টিকটক চালু রয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে উত্তেজনা বৃদ্ধি পায়। যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা অভিযোগ করেন, প্রতিক্রিয়াশীল ও নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো এই আন্দোলন ছিনিয়ে নিয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে নেপালের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে এবং পর্যবেক্ষকদের মতে এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা নয়, বরং দীর্ঘদিনের দুর্নীতি ও শাসন ব্যবস্থার প্রতি জন অসন্তোষের বহিঃপ্রকাশ। সেনা সদর জানিয়েছে, কোনো ধরনের মব বা সংগঠিত কার্যক্রমের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অতীত, বর্তমান ও ভবিষ্যতে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান অব্যাহত থাকবে বলে সেনা সদরের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি মুক্তিযোদ্ধার বাসায় মব সৃষ্টি করে হামলার ঘটনাকে নিন্দা জানানো হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডকে দেশের ইতিহাস ও মর্যাদার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। সোমবার 8 সেপ্টেম্বর দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে। অন্যদিকে গত 1 মাসে নতুন করে প্রায় 750 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে 9,12,000 পিস ইয়াবা, 1 কেজি ক্রিস্টাল আইস, প্রায় 17 লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাদ্যপণ্য ও কসমেটিক্স সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে। এছাড়া এফডিএমএন ক্যাম্প ও আশেপাশের এলাকায় পরিচালিত
পরিচালিত অভিযানে 9টি আগ্নেয়াস্ত্র, 529 রাউন্ড গুলি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযান অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেনানিবাসের প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়। দেখুন, ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি। অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের দিন মোট 2096 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকবে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত ইউনিট, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সিসিটিভি মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এছাড়া র্যাব ও বিজিবির সদস্যরাও সাদা পোশাকে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন। ডিএমপি জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় 8টি চেকপোস্ট চালু রয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার, মোবাইল পেট্রোল এবং বিশেষায়িত টিমের টহল অব্যাহত থাকবে। সোমবার 8 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। কালকে আমরা বেসিক্যালি আমাদের এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব। আর আপনাদের কাতার্থে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ ক্রসিং, আমাদের হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং, এই কয়টি জায়গাতে আমরা ডাইভারশন বিকল্প রোড চালু রাখবো এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের লোকজনের মাধ্যমে, সেটি ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই সার্বিক সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ডাইভারশন যখন দিতে মানে যেভাবে চালাতাম, আগামীকাল ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্যদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে। শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত দিকের প্রবেশপথগুলোতে এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশের অনুমতি পাবেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গাজা সিটির ধ্বংসযজ্ঞ আরও তীব্রতর হয়েছে। সম্প্রতি শহরের আল রুয়া টাওয়ার সহ একাধিক বহুতল ভবন ধ্বংস করা হয়েছে, যার ফলে হাজারো পরিবার আশ্রয় হারিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত 50টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং একদিনে নিহত হয়েছেন অন্তত 65 জন। আল রুয়া টাওয়ার ছিল একটি 5তলা ভবন, যেখানে 24টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও একটি জিম ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ভবনটিতে হামলা চালায়। তবে আশপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোরও পালাতে বাধ্য হতে হয়েছে। এর আগে ইসরায়েল হামলা চালায় 15তলা সলসি টাওয়ার ও 12তলা মুস্তাহা টাওয়ারে, যার ফলে বহু মানুষ আহত হন এবং আশ্রয় হারান। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইসরায়েলের ঘোষিত মানবিক নিরাপদ অঞ্চল খান ইউনিসের আল মাওয়াসি আসলে নিরাপদ নয়, কারণ সেখানেও চালানো হয়েছে একাধিকবার হামলা। গত বছরের প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের NCL
T20 সংস্করণ আয়োজনের উদ্যোগ নিয়েছে। সিলেটে অনুষ্ঠিত উদ্বোধনী আসর ইতিবাচক সাড়া পাওয়ায় এবার প্রতিযোগিতায় যুক্ত হয়েছে আরও 2টি নতুন ভেন্যু, ফলে মোট 3টি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচসমূহ। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় আসরের খেলা। ইতোমধ্যে ফিটনেস পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সোমবার থেকে অংশগ্রহণকারী দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন আসরের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার ফুটবলের খবর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হঠাৎ উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। সোমবার দুপুরে ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কারফিউ জারি করে। এ অবস্থায় নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কার্যক্রমও প্রভাবিত হয়েছে। ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলাটি আগামীকাল দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী দলের অনুশীলন সেশন সোমবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। দলীয় সূত্রে জানা যায়, বিকেল নির্ধারিত সময়ে অনুশীলনের প্রস্তুতি চলছিল, তবে দুপুরের পরপরই বহিরাগত পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পৌঁছায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।